আমি যদি এই যে হোয়াইট হ্যাট এসইও করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ব্রেন থেকে কাজগুলো করবো, অর্গানিক ভাবে করবো, তাহলে তোমার এমনিতে এসইও হওয়া যাওয়ার কথা, তাই না? এটা এটা করলে বেশিরভাগ 90% এটা হয়ে যায়, এসইও হয়ে যায়, কাউন্ট হয়ে যায়। যদি না হয় তাহলে আমরা কি করি, বিভিন্ন ধরনের টুলস এর হেল্প নিয়ে আরেকটু আগাই, যেহেতু হয় না আরেকটু আগাই, তো তখন 100% হয়ে যায়। তাও যদি না হয় তাহলে গ্রে হ্যাট ইউজ করতে হয়, দুটো ইউজ করতে হয়। তারপরেও যদি না হয় তাহলে আপনার প্রবলেম আছে, আপনার কাজে কাজে প্রবলেম। তারপরেও যদি না হয় তার মানে কাজে প্রবলেম। আপনি হোয়াইট হ্যাট এসিও করলে এটা এসিও র্যাঙ্কে চলে যাবে, সমস্যা নেই। যদি না হয় তাহলে মনে করবেন তাহলে আর একটু কাজ করতে হবে, ব্ল্যাক হ্যাট করতে। ব্ল্যাক হ্যাট করার পর যদি না হয় গ্রে হ্যাট করলে হবে। আর গ্রে হ্যাট না করার পর যদি না হয় বুঝতে হবে আমার নিজের কাজেই প্রবলেম আছে, ঠিক মতো কিওয়ার্ড রিসার্চ দেখতে হবে আগের। এগুলো যে টার্মস, এগুলো এখন আমরা দেখবো, এখনো তো দেখি নাই যে টার্মস গুলো কি কি জানতে হবে বা ফলো করতে হবে। আমরা জানলাম এসইও কত প্রকার, এসইও মানুষ কতভাবে কাজ করে, কত প্রকার, আর কতভাবে কত ওয়েতে মানুষ কাজ করে সেটা জানলাম। ওর দুইটাকে এক করে ফেলায় না। কেউ যদি জিজ্ঞেস করে এসইও কত প্রকার, আপনি আমার এইটা বললেন না, গ্রে হ্যাট হোয়াইট হ্যাট, তাহলে কিন্তু মানুষ ডিফারেন্ট ওয়েতে মানুষ কাজ করে। মানুষ কেন এসইও করাবে? কারণ তার ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য, এবং তার বিজনেসটাকে গুগলের সার্চ ইঞ্জিন আনার জন্য এসইওটা করা হবে সব। এখন গুগলে আনতে গেলে গুগলের নিয়ম জানতে হবে না? যেহেতু প্রতিষ্ঠানে আমরা কাজ করব, ওদের নিয়মটা জানতে হবে। আসলে হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্ক, অর্থাৎ গুগলের যে সার্চ ইঞ্জিনটা সেটা কিভাবে কাজটা করে, এটা কিভাবে কার্যক্রম পরিচালনা করে তারা, সেটা আগে জানতে হবে, তাই না? এটা জানার জন্য তাহলে কি করতে হবে, আমাকে গুগলের সার্চ ইঞ্জিনের কিছু রুলস আছে সেগুলো দেখতে হবে, তারা কিভাবে কাজ করে, তাদের কাজ করাটা আমাকে বুঝতে হবে। গুগলের সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে, আমরা যখন গুগলে সার্চ করি তখন কি করে, গুগল রবট পাঠায়, সেন্ড করে দেয়। গুগল কি করে, একটা রবটের কাছে আপনার লেখাটা পৌঁছায় দেয়। তারপর কি করে, রবট কি করে, ক্রাউল ডাটা, অর্থাৎ আপনার ওই ডাটাটা কাউন্ট করে যে আমার সার্ভারে ওই ডাটাটা আছে কিনা। আপনি যে প্রশ্নটা করছেন গুগলে, সেই প্রশ্নের উত্তরটা, অ্যান্সারটা কি আছে না নাই, নাকি আপনার ওই প্রশ্নটাকে স্টোর করতে হবে। মূলত সে দেখে তার স্টোরে আছে কিনা, বা আপনার যদি নতুন কোনো প্রশ্ন থাকে তাহলে সে কি করে ওই ডাটাটা আপনার স্টোরে জমা করে। আগে দেখবে সে ওইটার অ্যান্সার আছে কিনা, যদি না থাকে তা আপনার প্রশ্নটাই ডাটাবেজে ইনপুট করবে গুগলে। আগে দেখতেন অনেক সময় সার্চ দিলে তার রেজাল্ট আসতো না, বা ফাঁকা দেখাইতো যখন প্রথম অবস্থায় থাকতো। এখন দেখবেন কোনো লেখা সার্চ দিলে কোনো ফাঁকা বক্স আসে না, সবই আসে। কারণ কি, আপনার আগে অনেকেই সার্চ করে ফেলছি, ফেলছে বিধায় ওই ডাটাটা স্টোর করে ফেলছে সে। যদি এমন কোনো তথ্য গুগলে সার্চ করেন না থাকে তাহলে ফাঁকা দেখাবে, বাট একবার সার্চ করার পর দ্বিতীয়বার ওইটা লেখা সার্চ করে দেখবেন আর ফাঁকা নাই, ওই প্রশ্নের উত্তরটা বের করে ফেলছে। গুগল কি করবে, ওই প্রশ্নটা বের করে ফেলবে। বাট আমাদের অত জানা দরকার না, আমাদের জানা দরকার গুগল কিভাবে কাজ করে। গুগল প্রথমে আমরা যে জিনিসটা সার্চ করে খুঁজি, এটা কি করে, গুগল তার রোবটের কাছে পাঠায়। রোবট কি করে, আপনার ওই ডাটাটা স্টোর করে বা দেখে আছে কিনা, এই অ্যান্সারটা আছে কিনা। তারপর ডাটাবেজ স্টোর, ওই যে বললাম যদি না থাকে তাহলে কি করে, আপনার তথ্যটাই সে ডাটাবেজে ইনপুট করে ফেলায়। তারপর সে অ্যানালাইজ করে এটার উত্তর কোথায় আছে, কোন সার্ভারে আছে আমার। তখন সে কি করে, ডাটা অ্যানালাইজ করে। অ্যানালাইজ বলতে খোঁজে যে আপনার তথ্যটা কোন সাইটে আছে, কারা ইউজ করছে ওই লেখাটা, কার ওয়েবসাইটে দেওয়া আছে। অ্যানালাইজ করে খুঁজে বের করে, কাদেরকে বের করে, র্যাঙ্কিং ফ্যাক্টর, যারা র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো মেনে ওয়েবসাইটের ভিতর ওই টার্মস গুলো ঢুকানো আছে, অর্থাৎ যাদের ওয়েবসাইট গুলো গুগল অনুযায়ী মানে রুলস মেনে যে কাজগুলো বসাইছে, কিওয়ার্ড গুলো বসাইছে, শুধু তাদের ওই 10টা ওয়েবসাইটকে সে অ্যানালাইজ করে প্রথমে এনে দেয়, বাকিগুলোকে আবার লাস্টে পৌঁছা দেয়। প্রথমে সে কি করে, সেন রবটের কাছে পাঠায় আপনার তথ্যটা, তারপর সে রবটটা কাউন্ট করে ধরে, রবটটা ডাটাটা স্টোর করে তার সার্ভারে, তারপর সে অ্যানালাইজ করে, সেটা অ্যানালাইজ করে খোঁজে আপনার তথ্যটাকে আছে না নাই। যদি খোঁজে পাওয়া যায়, তাহলে পাওয়া গেলেও তাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো ঢুকানো আছে, তাদের ওয়েবসাইটগুলো সে কি করে, সার্চ ইঞ্জিনে প্রদর্শন করে।
এই প্রদর্শন যেটা যে পেজের উপর করে, এই যে এইটা সার্চ করার পর যে এই যে পেজটা আসলে পুরোটা একটা তো পেজ, তাই না? এই পেজের উপর যে প্রদর্শন করে সেটাকে বলে সার্চ রেজাল্ট পেজ। এটাকে আবার ক্লায়েন্ট আপনাকে ধরতে পারে আপনি কি শার্পে কাজ করতে পারেন কিনা। যদি জিজ্ঞেস করে আপনি যে না উত্তর দিতে পারেন তাহলে তো হবে না। শার্প মূলত আসলে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এস থাকলে পেজেস হয়, আর যদি না থাকে তাহলে পেজ। সার্চ হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অর্থাৎ এই যে আপনি সার্চে যে সার্চ করছেন এই পুরো পেজটার নাম হয় সার্চ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ করার পর যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে রেজাল্ট পেজ। আমরা এখন জানলাম যে গুগল কিভাবে কাজটা করে। এখন জানবো র্যাঙ্কিং ফ্যাক্টর। এই যে বললো যে র্যাঙ্কিং ফ্যাক্টর ছাড়া আমার ওয়েবসাইট শো করাবে না, বা আমার ওই ডাটাটা গুগল অন্যজনের কাছে দেখাবে না। তাহলে সেটা আমাকে কি করতে হবে? তখন আমাকে ওই ফ্যাক্টরগুলো ইউজ করতে হবে। গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর অর্থাৎ টার্মসগুলো, সেগুলো আমাকে ইউজ করতে হবে। অনেকগুলো টার্মস আছে, 20টার মতো আছে, বাট আমরা এত টার্মস দরকার নাই। এখানে অনেকগুলো টার্মস থাকে, এগুলো দরকার না। আমাদের যে ট্রফিক সব সাইটে রাখলে হবে, শুধু সেই 10টাই আমরা কাজগুলো করব। তো সেই র্যাঙ্কিং ফ্যাক্টর, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরের যদি আমার দাঁড়াতে চাই, তাহলে আমাকে এই দশটা মেনে আমাকে কাজ করতে হবে, এসইও করতে হবে। ফ্রন্ট পেজ হোক, অফ পেজ হোক, টেকনিক্যাল এসইও হোক, আমাকে এই 10টা রুলস গুগলের মেনে করতে পারলে আমার এই সাইটটা র্যাঙ্ক করবে। তাহলে এই 10টা রুলস কি? গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো কি কি থাকবে, এগুলো ছাড়া আমাকে র্যাঙ্ক করাবে না। তাহলে তো আমার এটি আগে দেখতে হবে, তাই না? তাহলে আমার প্রথমে কি করতে হবে? মেটা টাইটেল কিওয়ার্ড। মেটা টাইটেল কিওয়ার্ডটা আমরা আজকে জেনারেট করব এবং এটা কি সেটা সম্পর্কে ধারণা নেব। টাইটেল কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড তো জানি, যেটা দিয়ে আমরা খুঁজি, সার্চ করি, সেটা হচ্ছে কিওয়ার্ড। টাইটেলটা কি? ওই যে শর্ট টাইটেল কিওয়ার্ড থেকে লং টাইটেল যখন হয়ে যায় সেটা হচ্ছে একটা কিওয়ার্ডে পরিণত হয়। যেমন এই যে এইটা হচ্ছে শর্ট টাইম কিওয়ার্ড, এটাও শর্ট টাইল কিওয়ার্ড, এটা হচ্ছে লং টাইল কিওয়ার্ড। যখন এরকম লং টাইল হওয়া যায় তখন এটা পুরোটা একটা টাইটেল হওয়া যায়। টাইটেল কেমন? একটা ভিডিওর উপরে যে আমরা যেটা লিখি সেটা হচ্ছে টাইটেল। যেটা লিখে মানুষ খুঁজতে পারে সেটা হয়ে যায় টাইটেল। টাইটেলটা হয় সাধারণত লং টাইল, যেগুলো কিওয়ার্ড মিলে সেগুলোকে বলে টাইটেল। টাইটেল জানলাম। মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন মানে কি? ডিসক্রিপশনটা এগুলো হচ্ছে জাস্ট নাম। মেটা হচ্ছে কোম্পানির নাম, কিওয়ার্ড মেটা লেখা থাকতো, বাট আমার মেইন হচ্ছে এটা টাইটেল ডিসক্রিপশন। বুঝতে পারছি? কিওয়ার্ড তো আগে জানলাম, তারপর জানলাম টাইটেল, তারপর জানলাম ডিসক্রিপশন। আসলে ডিসক্রিপশনটা কেমন? এইটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কোর্সের একটা টাইটেল নাম। এইটারই যে বিস্তারিত ইনফরমেশন রিসার্চ করে দেওয়া হয় সেটা হচ্ছে ডিসক্রিপশন। এটা হয়ে যায় সেমন ডিসক্রিপশন। এখন বুঝছি ডিসক্রিপশন কেমন। অনেকগুলো লেখা মিলে হয়ে যায় ডিসক্রিপশন। এইগুলো হচ্ছে ডিসক্রিপশন, মানে ওইটার বিবরণী, ওই টাইটেলের ওখানে আমি কিগুলো দিতে চাচ্ছি বা কি কি ইনফরমেশন থাকবে এটার বিস্তারিত আলোচনা, সেটাকে বলে বর্ণনা, সেটা হচ্ছে ডিসক্রিপশন। বড় হয়ে গেলে তখন ওটা ডিসক্রিপশনে চলে যায়। টাইটেলটা হচ্ছে মেইন ফোকাস অপশন। এটা হচ্ছে মানে আমি যেটা উপস্থাপনা করতেছি করব সেটারই একটা শর্ট কিওয়ার্ড, ওইটি হচ্ছে টাইটেল। আর এইটার সম্পর্কে বিস্তারিত আলোচনা হচ্ছে হেডার ট্যাগ। মূলত কিওয়ার্ড থেকে ট্যাগ আসে, ছোট ছোট যে কিওয়ার্ড গুলো সেগুলোকে বলে ট্যাগ। ট্যাগ কেমন? এই যে অফলাইন একটা ট্যাগ, ডিজিটাল মার্কেটিং একটা ট্যাগ, কিওয়ার্ড গুলো ট্যাগ আসলে ধরা হয়। এই যে কোর্স একটা ট্যাগ, আওয়ার টিমস একটা ট্যাগ, অ্যাডমিশন একটা ট্যাগ, মানে কিওয়ার্ড গুলো মাঝে মাঝে ট্যাগে কাউন্ট করে। হ্যাঁ, বাট ট্যাগ তো বুঝলাম, বাট হেডার ট্যাগ আছে। হেডার মানে কি? হেডার ট্যাগ মানে দুইটা তিনটা সেকশনে থাকে আমাদের কাজগুলো। তিনটা সেকশন, মানে একটা সাইট বা একটা পেজ, একটা ভিডিও, ফেসবুক চ্যানেল, যে কোনো জিনিস হতে পারে। একটা পেজ যখন কন্টেন্ট হয় তখন তিনটা ভাগে বিভক্ত থাকে।
কি ভাগে বিভক্ত থাকে, এই উপরেটা দেখেন কোনো সময় পরিবর্তন হয় না, আমরা যে কোনো একটা ক্ষেত্রে যাই এই উপরের অংশটা কিন্তু পরিবর্তন হয় না, বাট মিডিলের অংশ পরিবর্তন হয়, তাই না? প্রত্যেকটা সাইটেই দেখবেন উপরের যে মেনু বারটা থাকে সেটা পরিবর্তন হয় না, তো ভিতরের যে মধ্যের যে কন্টেন্ট সেগুলো পরিবর্তন হয়, আবার নিচের কন্টেন্ট গুলো পরিবর্তন হয় না, একটা অংশ থাকে সেটাও সেম থাকে, নিচের অংশ পরিবর্তন হয় না। এগুলোকে কি বলে, এটার না আমি বলি, এই উপরের যে অংশটাকে থাকে সেটাকে বলে হেডার সেকশন, এটাকে বলে হেডার সেকশন। উপরে যেটুকু থাকে ফিক্স থাকে সেটাকে কি বলে হেডার সেকশন, নিচে যেটুকু থাকে এটাকে বলে ফুটার সেকশন, ফুটার, হেডার ফুটার। আর ভিতরে যেগুলো থাকে সেটা পিডিএল সেকশন বা কন্টেন্ট সেকশন, এগুলো হচ্ছে কন্টেন্ট। যেমন আমরা হোমে আছে দেখেন এগুলো দেখাচ্ছে, যখন অ্যাডমিশনে যাচ্ছি ওগুলো নাই হয় এটুকু হয়েছে, বাট উপরে হেডার সেকশন আছে, ফুটার সেকশন সেম আছে, শুধু মিডিলের যে কন্টেন্ট গুলো সেগুলো নাই, চেঞ্জ হয়ে গেছে। এই তিনটা সেকশনে বিভক্ত থাকে প্রত্যেকটা সাইট, হেডার সেকশন, ফুটার সেকশন, মিডল সেকশন বা কন্টেন্ট সেকশন। কয়টা ভাগে ভাগ থাকে? ধরেন একটা এডুকেশন বোর্ডের একটা ওয়েবসাইট, হুম, এই নিচের এই সেকশনটার নাম কি হবে? দেখেন আমি অন্য অন্য জায়গায় গেলে, আপনার একটা পেজে গেলে কিন্তু ওই নিচের ওইটা থাকেই যায়, এখানে না অন্য পেজে, এটা অন্য সাইডে, এই সাইড থেকেই বোঝাই। এই নিচের এই সেকশনটার নাম কি? সেকশন। এখানে আমি অন্য অন্য জায়গায় গেলেও, অন্য অন্য পেজে গেলেও দেখেন ওই সেকশনটা থাকে, ওই সাইটের ভিতর থাকলে, কারণ এটা অন্য সাইডে নিয়ে গেছে। আর এই মিডিলের এইটুকুর নাম কি? মিডল সেকশন বা কন্টেন্ট, মিডল সেন্টার বা মিডল কন্টেন্ট থাকে। আর এই উপরে এটুকুর নাম কি? হেডার সেকশন। এগুলো সব সাইটে সেম থাকে, হ্যাঁ, কখনো পরিবর্তন হয় না, এটা ফিক্স থাকে। যে কোনো সাইটে দেখবেন, পরীক্ষা করে দেখবেন যে সেম থাকে। হেডার ট্যাগ তাহলে কি হতে পারে? হেডার ট্যাগ হচ্ছে উপরে হেডার সেকশনে যে ভিতর যে কিওয়ার্ড গুলো থাকে সেইগুলোকে বলে হেডার ট্যাগ, আর নিচে থাকলে এগুলোকে বলে ফুটার ট্যাগ। মূলত ফুটার ট্যাগ কাজ করে না, হেডার ট্যাগ কাজ করে। কেন? যখন আমরা গুগলে সার্চ করি তখন বেশিরভাগ আমার হেডারকে কাউন্ট করে, হেডারের মধ্যে কি আছে সেগুলো দেখায়। সেইগুলো আমার হেডারের মধ্যে থাকায়, এই যে ফ্রিল্যান্সিং এগুলো থাকার পরে যে হোম, এটা যে আমার ফুটারে হোম লেখা আছে না, এর জন্য এগুলো কাউন্ট করে গুগল। আগে আগে গুগল ওই হেডার সেকশন গুলোতে কাউন্ট করে, ফুটারে যাইতে পারে না, অতদূর যাবেও না। কারণ কি, ওই যে বললাম উপর পর্যন্ত শেষ ওর রাস্তা, এই পর্যন্ত রাস্তা শেষ, মানে উপরের এই মিডিল পর্যন্তই যে কন্টেন্ট গুলো থাকবে প্রথমে সেইগুলো গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরে বসাবে। কারণ আমরা এখন কি শিখতেছি, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরটাই জানতেছি, কোন কোন জিনিস আমার ওয়েবসাইটে রাখলে র্যাঙ্ক করাবে সেটাই আমরা এখন জানতেছি, তাই না? হেডার ট্যাগ গেল। পেজ কন্টেন্ট, পেজ কন্টেন্ট বলতে এই পুরো ওয়েবসাইট মিলে যত যত সব ছবি, টেক্সট, লোগো, আইকন, লেখা, ভিডিও, ইমেজ সব মিলে হচ্ছে একটা কন্টেন্ট। মানুষ বলে না কন্টেন্ট রাইটার, কন্টেন্ট লিখে দাও, কন্টেন্ট তৈরি করো, তাহলে সে কন্টেন্ট রাইটাররা কি করে? সে টেক্সট লেখে, ইমেজ অ্যাড করে, ভিডিও অ্যাড করে, সবগুলো মিলেই হচ্ছে একটা কন্টেন্ট। লেখার মধ্যেও কন্টেন্ট হইতে পারে, ভিডিওর মধ্যেও হইতে পারে, যে কোনো জিনিস তৈরি করা, ইনপুট করা, ইনসার্ট করা, এগুলোকে কন্টেন্ট বলে। লেখা, টেক্সট, লোগো এই সব মিলে কি বলে? কন্টেন্ট। যখন এগুলো সব থাকবে তখন একটা কন্টেন্ট পরিণত হবে। এগুলো সব হচ্ছে একটা পেজ কন্টেন্ট, একটা পেজ কন্টেন্ট না?
হোম পেজে একটা কন্টেন্ট থাকে, অ্যাডমিশনে কি সেম কন্টেন্ট থাকে? আলাদা থাকে। অ্যাবাউটে গেলে আর একটা কন্টেন্ট থাকে, কোর্সে গেলে আর একটা কন্টেন্ট থাকে, এই প্রত্যেকটা আলাদা পেজ কন্টেন্ট, আলাদা আলাদা কি পেজ, সাইটের আলাদা আলাদা পেজ। তাহলে আমাকে প্রথমে টাইটেল জেনারেট করতে হবে, ডিসক্রিপশন জেনারেট করতে হবে, হেডার ট্যাগ কাউন্ট করতে হবে, এবং পেজ কন্টেন্ট থাকতে হবে। পেজের মধ্যে কি থাকতে হবে? লেখা থাকতে হবে, ফাঁকা থাকা যাবে না। যদি সাদা থাকতো তাহলে তার কাজ হইতো না। হ্যাঁ, তার জন্য আমার এটা কন্টেন্টে পরিপূর্ণ করতে হবে বা ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে কন্টেন্টের পরে কন্টেন্টের সাথে সংযুক্ত সাইজ অর লার্জ অফ কন্টেন্ট। আমাদের সাইটে যেমন একটা কন্টেন্ট এইটুকু ছোট, এইটুকু দেখেন ছোট কন্টেন্ট, এই পেজের অ্যাবাউটের ছোট কন্টেন্ট, তাই না? মাউসটা ঘুরালেই শেষ হয়ে যাচ্ছে কন্টেন্টটা। বাট হোম পেজে গেলে দেখেন একটু কন্টেন্ট একটু বড়, আমাকে 3 বার মাউস ঘুরাইতে হচ্ছে, নিচে যাইতে হচ্ছে, তাই না? এইগুলো হচ্ছে লার্জ কন্টেন্ট। গুগল চায় লার্জ কন্টেন্ট, শর্ট কন্টেন্টে এসইও কাউন্ট করে না। এরকম শর্ট কন্টেন্ট থাকলে মানে র্যাঙ্ক করাইতে চায় না। তার জন্য আমরা এটা জানলাম যে স্মল অর লার্জ কন্টেন্ট কোনগুলা। স্মল কন্টেন্ট এইগুলা, লার্জ কন্টেন্ট এইগুলা যেগুলো স্ক্রল করলে অনেক দূর যায়, বেশি কন্টেন্ট যেগুলো বেশি কিছু থাকতে হবে সাইটে। দেখেন ওই যে এডুকেশন, একটা এডুকেশন বোর্ডে যে ঢুকছিলাম আমরা, ওটার কিন্তু একদমই স্মল, কিছু নাই ভিতরে। এডুকেশন ওয়েবসাইটে ঢুকলে একদম স্মল, তবে এটা লোড নেয় অনেকক্ষণ ধরে ধরে, আসে আসে না মাঝে মাঝে। এটা হচ্ছে লার্জ মানে স্মল কন্টেন্ট যাকে বলে। আর ফেসবুক হচ্ছে লার্জ কন্টেন্ট, সেজন্য ফেসবুকটা বেশি মানুষ দেখে বা ভাইরাল হয় বেশি। কারণ কি? স্ক্রল করলে কোনোদিন ফুরোয় না, নিজে দিকে খালি যায় যাইতে যাকে। আর দেখেন এডুকেশন বোর্ডের শেষ, আমার স্ক্রল করা লাগতেছে না, শেষ, এইটুকুই শেষ, কোনো কন্টেন্ট নাই ভিতরে, কিচ্ছু নাই। যদি কন্টেন্ট থাকতো তাহলে এটা আরো র্যাঙ্ক করতো, বাইরের দেশে র্যাঙ্ক করতো, অনেক পপুলারিটি বাড়তো। বাট ফেসবুকে গেলে কি হয়, আমাদের ফেসবুকের কন্টেন্টটা শেষ হয় না, ততদিন খালি স্ক্রল করব, নতুন নতুন বের হতেই থাকবে। তার মানে ওটা কি? লার্জ কন্টেন্ট। যত লার্জ হবে তত গুগল র্যাঙ্ক করাইতে পারবে। কি থাকতে হবে? টাইটেল থাকতে হবে। একটা কন্টেন্ট র্যাঙ্ক করাইতে গেলে কি থাকা লাগবে? টাইটেল থাকতে হবে, ডিসক্রিপশন থাকতে হবে, ট্যাগ, হেডার ট্যাগ থাকতে হবে। ট্যাগের মধ্যে কোনটা থাকতে হবে? হেডার ট্যাগ। ট্যাগ তো বিভিন্ন ধরনের আছে, তাই না? এগুলো একটা ট্যাগ, এগুলো একটা ট্যাগ, বাট এই ট্যাগগুলো আমাকে মেইন ফোকাস গুলো উপরের দিকে রাখতে হবে, হেডারের মধ্যে রাখতে হবে, সামনের দিকে রাখতে হবে যাকে বলে। পেজ কন্টেন্ট বুঝলাম, ছোট কন্টেন্ট, বড় কন্টেন্ট সম্পর্কে জানলাম। এখন জানবো কন্টেন্ট ডুপ্লিসিটি। কন্টেন্ট ডুপ্লিসিটিটা এমন একটা জিনিস, এই মাই সলিউশন আইটিটা এই পেজে এই কন্টেন্টের ভিতর কয়বার ইউজ হয়েছে। যদি 3-এর অধিক হয়, 100টা ওয়ার্ড, 100টা ওয়ার্ডের ভিতর মাত্র 3বার ইউজ করা যাবে। যদি 100টার বেশি ওয়ার্ড হয় বা একটা পেজ কন্টেন্টের মধ্যে 3-এর অধিক থাকলে সেটা হয়ে যায় ডুপ্লিসিটি। অর্থাৎ এই লেখাটা যদি 100 ওয়ার্ডের মধ্যে 3বারের অধিক থাকে, তাহলে কি হয়ে যায়? কন্টেন্ট ডুপ্লিসিটি বেড়ে যায়, সাইট র্যাঙ্ক করাতে চায় না। এটা কিন্তু ডুপ্লিসিটি হয়েছে, বাট এটা অনেক ভিতরে আছে, এর জন্য সমস্যা হচ্ছে না। একটা কন্টেন্টের মধ্যে কয়বার থাকা যাবে? 3বার। 100টা ওয়ার্ড হইতে হবে, 100টা ওয়ার্ডের মধ্যে 3বার। আবার তার বেশি হলে তার বেশি করা যাবে, সমস্যা। 100টা ওয়ার্ডের মধ্যে 3-এর অধিক রাখা যাবে না। এক কথা, আপনারা এই পুরো পেজটা, পুরো পুরো পেজ কন্টেন্টের ভিতর একই ওয়ার্ড, একই কন্টেন্ট 3-এর অধিক ইউজ করবেন না। গুগল কি করে? ডুপ্লিকেট ধরে। একই লেখা বারবার পেস্ট করছেন, তখন ডুপ্লিসিটি ধরার কারণে ওই পেজটা র্যাঙ্ক করায় না। কেন করে না বললাম? ডুপ্লিকেট, একই কাজ 2বার করে পেস্ট করছেন, তাহলে তো হবে না। একই লেখা 2-3বার থাকা যাবে না, 3-এর অধিক থাকা যাবে না। সর্বোচ্চ 2-3 থাকতে পারে, বাট 3-এর অধিক রাখার যাবে, রাখা না লেখার চেষ্টা করতে হবে যেন না রাখা যায়। ওটাকে বলে কন্টেন্ট ডুপ্লিসিটি। ইউআরএল, এইটা সম্পর্কে জানবো। ইউআরএল, ডোমাইন, এইগুলো নিয়ে আমরা আগামীকাল কথা বলছিলাম। এইটা জানবো, সাইট কি, ইউআরএল কি, ডোমাইন কি। হ্যাঁ, আপনাদের আগে কিছু ধরি, পারেন কিনা।
টাইটেল মানে কি যে কোনো একটা কিওয়ার্ড হইতে পারে, তাই না? ইউআরএলটা কি, আমরা কি বুঝি ইউআরএল মানে? ইউআরএল মূলত কি? ইউআরএল হচ্ছে কোনো অ্যাড্রেস, কোনো কোম্পানির ঠিকানা, এটা হচ্ছে ইউআরএল। এটা যে কোনো হইতে পারে, এইচটিটিপি হতে পারে, এইচটিটিপি ছাড়াও হইতে পারে। এখানে যদি আমি এইচটিটিপি না থাকতো তাহলে কি আমার ইউআরএল হইতো না? এখানে যদি আমার ডাব্লিউ ডট থাকতো তাহলে কি আমার ইউআরএল হইতো না? হইতো কিনা? এটার সাথে এটা অনেকে গোলা ফেলায়, সাথে যায়। এখন এইটা বলেন লিঙ্ক কি? এটা তো এটা প্রায় সেমই বুঝলাম, লিঙ্কটা কি? ইউআরএল কি আর লিঙ্ক কি, এটা কিন্তু আলাদা জিনিস। তুমি বলো একদম, বলো ইউআরএল কি, বলো তাড়াতাড়ি, না পারলে আরেকজনকে ধরবো, না পারলে বলে দেবো। আপনি বলেন। হ্যাঁ, তারপর? হ্যাঁ, এটা হয়েছে মোটামুটি। ইউআরএল, আচ্ছা আমি বলে দিই, ইউআরএলটা মূলত একটা লোকেশন, একটা পেজের লোকেশন হইতে পারে, একটা ওয়েবসাইটের লোকেশন, যে কোনো হইতে পারে, ঠিকানা। এটা কোনো লিঙ্ক বা www এরকম হইতে হবে তার কোনো মানে নাই। ঠিকানা, তার ওয়েবসাইটে যেন ঢুকতে পারি, একটা পেজে যেন ঢুকতে পারি, সেটার একটা ঠিকানা। আপনার বাড়ি, আপনার বাড়ির ঠিকানাটা কোথায়, সেটাই একটা ওয়েবসাইটের ঠিকানা আছে, সেই ঠিকানাটা এই ইউআরএল দ্বারা কাউন্ট করা হয়। আমি বুঝাতে পারছি কি? আপনার বাড়ির ঠিকানাটা লাগবে আমার, আপনি কি করবেন? ইউআরএলটা জানাবেন তাকে, তাই না? বা ওই অ্যাড্রেসটা বলে দিবেন, তাহলে সে যাইতে পারবে। হ্যাঁ, অ্যাড্রেস। কিন্তু লিঙ্ক যদি কেউ বলে তাহলে কিন্তু আর ইউআরএল হবে না, লিঙ্ক আলাদা, ইউআরএল আলাদা, তো আলাদা। কিন্তু মানুষ মনে করে ইউআরএল আর লিঙ্ক এক, বাট কাছাকাছি সেম। ইউআরএল আর লিঙ্কটা কাছাকাছি, ডোমেইনটা পরে যায়। এখন আপনি বলেন তো লিঙ্ক সাধারণত কি জানেন আপনি, মানে কি কাজে, বা আপনি কিভাবে জানেন এটা কি, মানে লিঙ্কটা কি? এটার তো ঠিকানা তো ইউআরএল চলে গেল, তাহলে অ্যাড্রেসে যাইতে পারি। লিঙ্কটা কি? আছে তো ইউআরএল দিয়েই তো চলে গেলাম, অ্যাড্রেস দিয়ে। লিঙ্কটা কি তাহলে? সময় নষ্ট না করে বলে দিই লিঙ্ক। আচ্ছা আমি একটু গাড়িটা যাই। লিঙ্কটা হলো এমন একটা লিঙ্ক যেখানে কোনো ক্লায়েন্ট বা যে কেউ লিঙ্কে ক্লিক করলে সেটাতে প্রদর্শন হবে, রেজাল্টটা প্রদর্শন হবে। অর্থাৎ লিঙ্কটা এমন, আমরা যা কিছু খুঁজি এটার উপর ক্লিক করলে সরাসরি কোনো রেজাল্ট পাবো। অর্থাৎ কোনো ওয়েবসাইটে গেলে তার একটা কোনো ওই ঠিকানা ইউআরএলটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ওখানে কোনো জায়গায় 440 বা ইরোর কোনো লেখা আসবে না। 44 নট অ্যাভেলেবল বা নট চার্জ অথবা কোনো ইরোর আসবে না, শুধু পেজটা আসবে, রেজাল্ট পাওয়া যাবে। অর্থাৎ কোনো কিছু চার্জ বা যে লিঙ্কে ইউআরএল ভিতর ঢোকার পর কোনো রেজাল্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে লিঙ্ক। এখন বুঝতে পারছেন? ধরুন একটা সাইটের ইউআরএল দিল আপনাকে, এই ইউআরএল এ ঢুকলেন, কোনো কাজ করলো না, লেখা হলো ইরো লেখা আসলো, তাহলে ওইটা কোনো লিঙ্ক হবে না, ওটা হয়ে যাবে ইউআরএল। যে লিঙ্কটা কার্যক্রম হবে সেটা হবে লিঙ্ক, যে ইউআরএলটা কার্যক্রম হবে সেটা কি হবে? লিঙ্ক। কেমন? ধরুন আমার কোনো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ভিতর কোনো লিঙ্ক যদি না কাজ করে, যেমন এখানে অপারে যদি ক্লিক করার পর যদি কাজই না করে, লিঙ্কটার পর ইউআরএল পর যে ক্লিক করার পর যে কাজই না করে, কোনো রেজাল্ট যদি না আসে, সেটা কখনো লিঙ্ক না। সেম এখানেও তাই, এখানে যেটা লেখা আছে, এখানে যে আমি ক্লিক করতেছি, এটা কি কোনো কার্যক্রম হচ্ছে, আমি কোনো জায়গায় যাইতে পারতেছি বা প্রদর্শন করতেছে, তাহলে এটা কি অবস্থায় আছে? না টেক্সট অবস্থায় আছে, না ইউআরএল অবস্থায় আছে, কিন্তু এটা কাজ করতেছে না। এটাকে কাজ করতে গেলে কি হইতে হবে? এটা লিঙ্ক হইতে হবে, অর্থাৎ কার্যক্রম হইতে হবে। লিঙ্ক কিভাবে করে?
এখানে যদি হাইপার ইনসার্ট করে দেই, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমি কোথায় চলে যাচ্ছি, আমি একটা রেজাল্ট পাচ্ছি, প্রদর্শন হচ্ছে, সাইট প্রদর্শন হচ্ছে বা রেজাল্ট পাচ্ছি। এখানে কোনো ইরো লেখা আসতেছে না। এখানে যদি 440 লেখা রাখতো বা কোনো রেজাল্ট না আসতো, তাহলে ওটা লিঙ্ক হইতো না। লিঙ্কটা যেটা কাজ করবে, কোনো প্রদর্শন হবে, সেটা হচ্ছে লিঙ্ক। আমার এতক্ষণ আগে এটা কিন্তু লিঙ্ক ছিল না। দেখেন এটাকে ক্লিক করলে যাচ্ছে, ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তাহলে এটা লিঙ্ক নাই। লিঙ্ক হইতে গেলে কি করতে হবে, হাইপার করতে হবে, একটা কাউন্ট, এটাকে কার্যকর করে তুলতে হবে যাকে বলে। অর্থাৎ যেখানে ক্লিক করার পর যে লিঙ্কটা প্রদর্শন করবে সঠিক, মানে কোনো ইরর থাকবে না, কোনো রেজাল্ট পাবো, এক কথা আমরা কোনো ইউআরএল ক্লিক করার পর যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে লিঙ্ক হয়ে যাবে। এখন বোঝা গেছে। এখন যদি কেউ জিজ্ঞেস করে ইউআরএল কি আর লিঙ্ক কি, তখন তো আপনি গোলা ফেলবেন না তো। হুম? আপনি বলেন তো ইউআরএল কি আর লিঙ্কটা কি? ইউআরএলটাকে ক্লিক করলে কার্যক্রম করবে, কার্যক্রম হবে বা রেজাল্টটা শো করবে, কোনো রকম ইরর আসবে না, কোনো রকম নট অ্যাভেলেবল দেখাবে না। যে দেখায় তাহলে ওটা লিঙ্ক হবে না, এটা কার্যক্রম করবে, এটি হবে লিঙ্ক। এখানে যদি ক্লিক করার পর আমার এটা যদি কার্যক্রম না হইতো, যখন আমরা স্টার্ট করি, এখন তো কাজ করতেছে তাই না, এখন ক্লিক করে কাজ করতেছে। যদি আমরা এখানে ক্লিক করার পর, যদি এখানে ক্লিক করার পর এইরকম শো করতো, তাহলে কি হইতো, লিঙ্ক হইতো না। লিঙ্কের কাতারে পড়লো কিছুই না, টেক্সট বা ইউআরএল এর কাতারে চলে গেল। লিঙ্ক কখন হবে, যখন এটা ক্লিক করার পর কার্যক্রম শো করবে, সেটি হবে লিঙ্ক। আমাকে অবশ্যই লিঙ্কটা জানতে হবে। এর জন্য কেউ করতে গেলে অনেক লিঙ্ক পাবো আমরা ওয়েবসাইটে, কাজ করবে না, সেটাকে সারতে হবে। এখন বুঝতে পারছি লিঙ্ক কি, ইউআরএল কি। আগে হয়তো আপনারা জানতেন না এই বিষয়, তাই না? নেম গেল, ইউআরএল গেল, লিঙ্ক গেলে এখন ডোমাইনটা কি, এখন তুমি বলো ডোমাইন কি? আসলো, ডোমাইনটা কি প্রশ্ন তো, ডোমাইনটা কি? সবাই পারবেন, কেউ পারবেন কেউ বলতে? আমি বলে দিই সময়। ডোমাইনটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম রেজিস্ট্রেশন করা, এটা হচ্ছে ডোমাইন। মাই সলিউশন একটা ডোমাইন। ডোমাইন বিভিন্ন ধরনের হয়ে থাকে, ডট কম হইতে পারে, ডট নেট হইতে পারে, ডট ওআরজি হইতে পারে, ডট এক্স ওয়াই হইতে পারে, ডট বিডি হইতে, বিডি হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশে থাকলেও এটার সাথে আবার ডট কম হতে, ডট কম ডট বিডি, এটার সাথে কি হবে, ডট কম তারপর আবার ডট কম, তারপর সাথে কেমন হয় যে এরকম একটার সাথে যুক্ত থাকে, এরকম আলাদা আলাদা সাইটের আগে পিছে থাকে, এগুলো হচ্ছে ডোমাইন। কি ডোমাইন? মাই সলিউশন আইটি ডট কম হচ্ছে ডোমাইন, এটার সাথে এরকম ডোমাইনগুলো যে লাগাই কেনা যাবে, এগুলো হচ্ছে আলাদা ডোমাইন। এগুলোর নাম, এক কথায় প্রতিষ্ঠানের নাম টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা, এগুলোকে বলে ডোমাইন। ঠিকানা, যাকে ঠিকানা টাকাটা কিনে কিনে নেওয়া, ওটা হচ্ছে ডোমাইন। বিভিন্ন ধরনের ডোমাইন হয়ে থাকে। গুগল শুধু 3টা ডোমাইনকে র্যাঙ্ক করায়, ডট কম, ডট নেট, ডট ওআরজি। বাকি যদি ডোমাইন থাকে ওটাকে র্যাঙ্ক করানো, র্যাঙ্ক করবে না। গুগল কাউন্ট করে শুধু ডট কম ডোমাইন, ডট নেট ডোমাইন, ডট ওআরজি, এই 3টাকে কাউন্ট করে। এগুলো যদি কিনতে পারেন তাহলে ভালো। আর এক্স ওয়াই জেড ওআরজি ডট বিডি এগুলো গুগল চায় না, এগুলো চায় পরে। বাট গুগল কি করে, আপনার ডট কম ডোমেইন থাকে, ডট ডট এক্স ওয়াই জেড ডট কম ডট বিডি থেকে ডট কমটা কি করবে, আগে র্যাঙ্ক করাবে। ডট কম ডট বিডি থেকে ডট এক্স ওয়াই জেড এই ডোমাইনগুলো থেকে ডট কমটা কি করবে, আগে র্যাঙ্ক করাবে। তাই একটা ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট কিনতে চায় আপনার মাধ্যমে, বা ক্লায়েন্ট বিল্ড করাতে চায় বা ওয়েবসাইট ডিজাইন করাতে চায়, বা কোনো সময় যদি ওয়েবসাইট কিনতে চায়, তাহলে আপনারা পরামর্শ দিবেন ডট কম, ডট নেট, ডট ওয়ার্জি। সবসাইতে ডট কম বেশি দেখে, তারপর ডট নট, তারপর ডট ওয়ার্জি দেখে।
সবসময় বলবেন ডট কমটা নিতে, ডট এক্স ওয়াই জেড ডট বি ডট কম এগুলো র্যাঙ্ক করায় না। ডোমাইনটা বুঝলাম, টাইটেল বুঝলাম, ইউআরএল বুঝলাম, ডোমাইন বুঝলাম, লিঙ্ক বুঝলাম। এখন এই লিঙ্কটা করা শিখতে হবে। লিঙ্কটা কিভাবে করলাম? আমার এই যে কন্টেন্ট দেওয়া আছে, অনেকগুলো কন্টেন্ট থাকে, হ্যাঁ দেখবেন এখানে কন্টেন্ট দেওয়া থাকে, সেই কন্টেন্ট বার ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যায়। অন্য জায়গায় টেক্সটে ক্লিক করলে কি হয়, অন্য জায়গায় নিয়ে যায়, সেটা বলে লিঙ্ক করা। আমি যদি এখানে লিঙ্ক করে রাখতাম, তাহলে মানুষ এখানে যদি ক্লিক করতো, তাহলে কোথায় নিয়ে যাইতো? অন্য জায়গায় নিয়ে যাইতো। উদাহরণস্বরূপ আমি এখানে বুঝাই, ধরেন আমি একটা কন্টেন্ট তৈরি করতেছি এরকম ওয়ার্ডে, আমার কন্টেন্ট, মানুষ এই কন্টেন্টটা পড়লো, করে লার্নিং এ যদি কেউ ক্লিক করে, তাহলে কি হবে, আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, লিঙ্ক ঢুকাইতে হবে। লিঙ্ক কি, এই বলছে কার্যক্রম হইতে হবে প্রথমে, তাহলে সেই কার্যক্রমটাকে দেখে নিতে হবে আসলে কার্যক্রম করে কিনা লিঙ্কটা, তাহলে কার্যকর, তাই না? এই লিঙ্কটা আমরা যা রাখলাম বা জমা রাখলাম, কপি করে জমা রাখলাম, এটা হচ্ছে লিঙ্ক। পুরোটা এটা সেম, এটা জানি আমরা। এখন আমি লার্নিংটাকে লিঙ্ক করব, মানুষজনের লার্নিং এ ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে হাইপার লিঙ্ক। একটা টেক্সটকে লিঙ্ক করাকে হাইপার লিঙ্কও বলে, আরো অনেকভাবে বলা যায়। আরো সামনের ক্লাসে দেখলে আমরা সব পাবো। আমরা এই লার্নিংটাকে লিঙ্ক করতে গেলে আমাকে অনেকভাবে করা যায় রাইট বাটন ক্লিক করে ইনসার্ট লিঙ্ক করা যায়। কন্ট্রোল কে সংক্ষিপ্ত হচ্ছে, কন্ট্রোল কে চাপ দিলে লিঙ্কের অপশন চলে আসে। অথবা আমি রাইট বাটন ক্লিক করে এই যে একটা লিঙ্কের অপশন, ইনসার্ট লিঙ্কের এখানে পাবো, আবার এখানেও পাবো, এই যে উপরে এখানেও লিঙ্কের এইরকম অপশন থাকলে এটা মনে করবো লিঙ্ক করা। আগে প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে এবং রাইট বাটন ক্লিক করে ইনসার্ট লিঙ্ক বা কন্ট্রোল কে, কিবোর্ডের কন্ট্রোল কে চাপ দিলে এরকম অপশন আসবে। এখন বলছি আপনি ইনসার্ট করেন, এই লিঙ্কটা কি ইনসার্ট করবেন, আমরা কি করবো, যে ডট কম সলিউশন আইডি ডট কম দিয়ে অ্যাপ্লাই করলে কি হবে, দেখেন এখানে লিঙ্ক হয়ে গেছে। কেউ যদি পড়তে পড়তে এই জায়গায় ক্লিক করে, তাহলে কি করবে, আমার ওয়েবসাইটের প্রদর্শন করে ফেলবে। এইগুলোকে বলে হাইপার লিঙ্ক বা লিঙ্ক করা। আমাদের এসইওর মধ্যে এরকম 3টা বা 2টা লিঙ্ক করতে হবে টেক্সটের ভিতর পরে। তাহলে আমরা কি জানলাম, ইউআরএল সম্পর্কে জানলাম, ডোমাইন সম্পর্কে জানলাম, এগুলো সম্পর্কে জানলাম, তাই না? ইমেজ অপটিমাইজেশন এখন কথা বলবো আরেকটু, তারপর ফেস নিউ কন্টেন্ট নিয়ে কথা বলবো, তাই শেষ আজকের ক্লাসটা এখানে শেষ। ইমেজ অপটিমাইজেশন বলতে কি বোঝেন বলেন? বলো, ইমেজ অপটিমাইজেশন বলতে কি বোঝো? বলেন আপনি বলেন। ইমেজ অপটিমাইজেশন বলতে কি আমরা? ইমেজ অপটিমাইজেশনটা কি? ইমেজের মধ্যেও তাই থাকতে হবে, ওই যে এই 10টাই থাকতে হবে, ইমেজের মধ্যে এই 10টাই থাকতে হবে। কিওয়ার্ড থাকতে হবে, টাইটেল থাকতে হবে, ডিসক্রিপশন, হেডার ট্যাগ, কন্টেন্ট, লার্জ কন্টেন্ট, কন্টেন্ট ডুপ্লিসিটি, ইউআরএল। ইউআরএল থাকতে হবে একটা প্রতিষ্ঠানের, ওই যে একটু আগে দেখালাম ইউআরএলটা কিভাবে ইনসার্ট করে, আমরা তো দেখছি এখানে ইউআরএল ইনসার্ট করছে, তাই না? এরকম কি কি থাকতে হবে একটা ওয়েবসাইটে, টাইটেল থাকতে হবে, ডিসক্রিপশন থাকতে হবে, ট্যাগ থাকতে হবে, কন্টেন্ট থাকতে হবে, লার্জ অফ কন্টেন্ট থাকতে হবে, কন্টেন্ট ডুপ্লিসিটি থাকা যাবে না, ইউআরএল থাকতে হবে, এবং একটা অপটিমাইজ একটা ইমেজ থাকতে হবে। আমি এখন জিজ্ঞেস করছি মূলত অপটিমাইজ ইমেজটা কি, বা আপনারা কোনোদিন করছেন কিনা, ইমেজটাকে অপটিমাইজ কোনোদিন করছেন কিনা? ইমেজের বিভিন্ন ধরনের ফরম্যাট হয়ে থাকে, আইএমজি দিয়েও অনেকে বলে, জেপিজি ধরে, পিএনজি বলে, গিগ আকারে থাকে, বিভিন্ন ফরম্যাটে থাকে। বাট গুগল কোন ইমেজকে র্যাঙ্ক করায়, সবচাইতে বেশি র্যাঙ্ক করায় 100 পিক্সেল বাই 100 হাইট এবং হোয়াইট 100 এই পিক্সেলগুলো কি করায়, র্যাঙ্ক করায়। এই পিক্সেলগুলো কোনগুলো, আমরা যখন ফ্রিল্যান্সিং ট্রেনিং আমরা লেখে চার্জ দেই,
এই যে এই ছোট পিকচারটাকে র্যাঙ্ক করায়, এইটা হচ্ছে 100/100। এই যে পিক্সেল, এই যে লোগোটা 100/100, এইগুলো হচ্ছে কি 100/100, এগুলো র্যাঙ্ক করায়, এই ইমেজগুলো র্যাঙ্ক করায় থাকে বেশি। এখন বলি ইমেজ অপটিমাইজেশন কি। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন আগে আপনাদের জিজ্ঞেস করি, আপনারা তো ফেসবুকে হাজার হাজার ভিডিও, হাজার হাজার পোস্ট, হাজার হাজার ছবি ছাড়েন, আপনাদের নিজেরও ছবি ছাড়েন, তাই না? সার্চ করলে তো আপনাদের তো পাওয়ার কত কথা, তাই না? পাওয়ার তো কথা, কারণ আপনারা এই হাজার হাজার ইমেজ ছাড়ছেন, ভিডিও ক্যামেরা তুলে ছবি আপলোড করছেন। হাজার হাজার ছবি থাকলে তো একটা ছবির অবশ্যই র্যাঙ্ক করার কথা, গুগলে থাকার কথা, তাই না? আপনারা তো ফেসবুকে লাখো ছবি আপলোড করেন, প্রতিদিন দেখা যাচ্ছে আপলোড করেন, এত ছবি যে আপলোড করেন, তাহলে তো যদি লাস্টে যদি গুগলে যদি না থাকে, তাহলে আপনার এত ছবি আপলোড করে তো লাভ হলো না, তাই না? আপনার ছবি খুঁজে যদি না মানুষ না পায়। আচ্ছা, আপনার নামটা ফেসবুকে কি দিচ্ছেন? আপনার নাম ABUL, আব্দুল নাকি? ABUL, আব্দুল, HIC, এইটুকু নাম, এমডি মেমডি নাই? আব্দুল হাই, এমডিও আছে। ধরেন এমডি আব্দুল হাই লিখে সার্চ দেবো গুগলে, তাহলে আপনার ফেসবুকে তো অনেক ছবি আছে, তাহলে একটা ছবি দেখানোর কথা না? দিলাম চার্জ, দেওয়ার পর এখানে আসতেছে যে আব্দুল ভাই একটা ফেসবুক আসছে, অন্যজনের আসছে যে অপটিমাইজ করতে। আমরা মূলত এগুলো না, আমরা দেখবো ইমেজ। এখানে আপনার কোনো ছবি আছে দেখা যাচ্ছে? তাহলে আপনি যে হাজার হাজার কোটি কোটি ছবি আপলোড করছেন ফেসবুকে, তাহলে তো লাভ হয় নাই আপনার, তাই না? ইমেজ অপটিমাইজ হয় নাই। বলো তোমার। আর এইচ MANQ, ঠিক আছে? খুবই, আর কিছু? এই যে একটা বাড়াইছে লাখো পিক্সেলের মধ্যে একটা এসিও, এইটা সবগুলো পোস্ট করা, আমার নাম শো করতেছে। এমন একজন ব্যক্তি পাওয়া গেছে, লাখের ভিতর 3টা শো করতেছে। তার মানে এটার মধ্যে র্যাঙ্ক করার কারণ, এটার মধ্যে টাইটেল দেওয়া ছিল FR সীমান্ত। FR সীমান্তটাই গুগল কি করছে, টাইটেল হিসেবে কাউন্ট করছে। কেন? আপনি কি করছেন, ছবি তুলছেন আর আপলোড করছেন, ছবি যখন ক্যামেরা দিয়ে তোলা হয়, ছবিতে কোনো নাম থাকে না, 001 জেপিজি ইপিজি এরকম লেখা থাকে। এরকম অবস্থায় থাকে, যখন আমরা কোনো ছবি তুলি এরকম স্ক্রিনশট লেখা থাকে অথবা নাম্বার দেওয়া থাকে, কোনো নাম দেওয়া থাকে না, কোনো টাইটেল দেওয়া থাকে না। তাহলে এটা হলো না। কি কি থাকতে হবে আমি আগেই বলছি, একটা ইমেজের মধ্যেও কি কি থাকতে হবে, টাইটেল থাকতে হবে, ডিসক্রিপশন থাকতে হবে, ট্যাগ থাকতে হবে, কন্টেন্ট থাকতে হবে, লার্জ ইউআরএল। যদি এইগুলো থাকে, তাহলে এই সীমান্তর মতো র্যাঙ্ক করবে। কারণ ও যখন আপলোড করছে, এই ইমেজটা যখন তো রিমুভ করছে, অবশ্যই নাম ছিল ইমেজে, অথবা লিখে দেওয়া হচ্ছে, তুমি লিখে দিছো। যাই হোক, এটা করার কারণে তোমার এই ছবিটা শো করতেছে। ছবিটা যেমন উপরে নিয়ে অন্য একটা ট্যাবে নিয়ে ওপেন করি, ছবির নাম শো করি, পাবনা সীমান্ত। এই ছবিটা লিঙ্ক শো করে, তাকে বলে লিঙ্কটা শো করছে কি নামে, যে FR দিয়ে, FR সীমান্ত। এই ইমেজটার মধ্যে FR সীমান্ত লেখা আছে দেখে এটা কাউন্ট করতে। তাহলে আপনাদের হাজার মধ্যে ইনি দেখেন কাউন্ট করতে, সবার নামে চার্জ দিয়ে দেখবেন পাই কিনা। যদি না পায়, তার মানে মনে মনে করবেন আপনার ইমেজটা ঠিকমতো অপটিমাইজ করা নাই, তাই আপনার ইমেজটা গুগলের কাছে পাচ্ছে না। বা হাজার হাজার ইমেজ আপলোড করলে গুগল আপনার কাছে রেখে দিবে, বাইরে কাউকে দেখাবে না। তাহলে আমাকে ইমেজ অপটিমাইজ করতে হবে। এগুলো ভিতরে দিতে হয়, যখন আমরা অপটিমাইজ করা শিখবো তখন দেখাবো, এর মধ্যে আছে, তাই ওটা শো করতেছে। যদি আমার নাম লিখে চার্জ দিয়ে দেখেন, আমার প্রত্যেকটা এসিও করা, প্রত্যেকটা ইমেজ, ফটো এসিও করা, যেগুলো আমার গুলো শো করতেছে, এগুলো কিন্তু এসিও করা।
টাইটেল দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, এর জন্য আমার এই ছবিগুলো শো করাচ্ছে, কাজগুলো শো করাচ্ছে। কারণ কি, এটার মধ্যে ইমেজ অপটিমাইজেশন করা আছে, তাই এত এত শো করাচ্ছে, দেখেন হাজার হাজার শো করাচ্ছে, আপনাদের কিন্তু শো করা। আমি যেগুলো আপলোড করি আমি ইমেজ অপটিমাইজ করে আপলোড করি, তাহলে কি করবে, গুগল আমার সবই দেখাবে। আর আপনি 1000 100টা আপলোড করলেও গুগল দেখাবেন, তাই তো লাভ হলো না। তাহলে আমাকে প্রথমে কন্টেন্টের মধ্যে ইমেজ অপটিমাইজেশন, একটা ইমেজ থাকতে হবে, টাইটেল থাকতে হবে, ডিসক্রিপশন থাকতে হবে, ট্যাগ থাকতে হবে, কন্টেন্ট থাকতে হবে, কন্টেন্ট ডুপ্লিসিটি থাকা যাবে না, ইমেজ থাকতে হবে, সেটা অপটিমাইজ ফ্রেন্ডলি থাকতে হবে, স্পেশালি নিউ আপডেট কন্টেন্ট, এবং প্রতি মাসের নতুন নতুন কন্টেন্ট ওখানে যোগ করতে হবে, সেটা পুমা, দাড়ি, ফুল স্টপ, ইমেজ, এই সাইটের মধ্যে বা এই ভিডিওর মধ্যে, এই টাইটেলের মধ্যে কিছু নতুনত্ব ঢুকাইতে হবে, অর্থাৎ ফ্রেশলি নতুন কন্টেন্ট প্রতি মাসে ঢুকাইলে গুগল কি করে কাউন্ট করে রাখে, হ্যাঁ, গুগল কি করে প্রতি মাসে চেঞ্জ করে, এর জন্য মাঝে মাঝে কন্টেন্টটা আপডেট করতে হবে। এই আপডেট করাকে বলে নিউ ফ্রেশলি কন্টেন্ট। অনেক দিনই থাকে, 1 বছর পর্যন্তও থাকে, আবার 6 মাসও থাকে। যদি মাসে মাসে যে যে টেকনিক্যাল সাপোর্টে থাকবে, যা ওই ওয়েবসাইট যে মেনটেন্স করে, তাকে মাঝে মাঝে কন্টেন্টটা আপডেট করতে হবে, ওয়েবসাইটে কিছু কারিকুলাম ঢুকাইতে হবে, তাহলে অনেক সময় র্যাঙ্কে থাকবে। যদি সে না আপডেট না করে 1 বছর অমনি ফেলা দেয়, তাহলে র্যাঙ্ক আস্তে আস্তে ডাউন হতে থাকে। টেকনিক্যাল টিম যার ওয়েবসাইটে যে মেনটেন্স করে, অথবা আপনারা যে ফেসবুক যদি 1 মাস না চলান, কোনো কিছু আপলোড না করেন, আপনার ডাউন হতে হতে শেষ হবে, আপনাকে আর গুগলে বা ফেসবুকে রাখবে না, তাই না? যখন আবার আপলোড করবেন দেখেন আবার একটু র্যাঙ্কের দিকে যাচ্ছে। সেম, আপনাকে প্রতিনিয়তই নতুন নতুন কন্টেন্ট আপডেট করতে। যদি এইগুলো কার্যক্রম মেনে চলেন, তাহলে কি করবে, গুগল র্যাঙ্কে পাঠাবে, র্যাঙ্কে পাঠালে আপনার পেজে গুগলের যে সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজ আছে, সেখানে আপনাকে শো করাবে। যদি এইগুলো মেনটেন্স করে মানেন, রুলসগুলো মেনে যদি কাজগুলো করেন, তাহলে কি করাবে, আপনাদের ওয়েবসাইট র্যাঙ্ক করাবে। আগামী ক্লাসে আমরা দেখবো একটা ইমেজ কিভাবে অপটিমাইজেশন করতে হয়, আর এই কন্টেন্টগুলো কিভাবে তৈরি করতে হয়। তার জন্য আমাকে কি করতে হবে, এসইও করতে হবে, কিওয়ার্ডটা জানতে হবে। আমরা আগামীকাল এসইও অপটিমাইজেশনের ভিতর আমরা ইমেজ অপটিমাইজেশন করব। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, এই 10টা মুখস্থ করা, অর্থাৎ এসইও করতে গেলে এই গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর, এই 10টা মুখস্থ করে আসতে হবে। হোমওয়ার্ক থাকবে আপনাদের 10টা, ধরবো না দেখে বলতে হবে র্যাঙ্কিং কি কি লাগবে, কি কি 10টা টপিক একে একে আপনাকে বলতে হবে। সেম, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেডার ট্যাগ, কন্টেন্ট, পেজ কন্টেন্ট, লার্জ অফ কন্টেন্ট, কন্টেন্ট ডুপ্লিসিটি, ইউআরএল অপটিমাইজেশন, স্পেশালি কন্টেন্ট। এটা একদম পানির মধ্যে মুখস্থ থাকতে হবে। এই 10টা জিনিস যদি আপনি কোনো ওয়েবসাইটে কোনো ভিডিও, কোনো টেক্সট, কোনো ইমেজে যদি বসান, তাহলে পারফেক্টভাবে আপনি এসইও গুগলের ফার্স্ট পেজে চলে আসবে। তাই এটা হোমওয়ার্ক থাকবে, আপনারা এটা দেখে 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 মুখস্থ করে আগামী শনিবারে দেখাবেন, হ্যাঁ। এই একটা হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক দেবো আপনাদের, আচ্ছা আর একটা হোমওয়ার্ক দেওয়ার দরকার নাই, এটা দিতে চাইছিলাম, এটা আগামী ক্লাসে দিই, এইটাই করে, কারণ এত লোড নিতে পারবেন না। আপনি এই 10টাই মুখস্থ করুন, হ্যাঁ। আগামী ক্লাসে